আমরা মুখোমুখি হয়েছি দেওগাঁ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তরুণ প্রার্থী আনিসুর রহমানের। যদিও তিনি সমধিক পরিচিত বিদেশ নামেই, তা সেটা দেওগাঁর আপামর মানুষের কাছেই হোক আর তার দলীয় উচ্চতর নেতৃবৃন্দের কাছেই হোক, সর্বত্রই। আসুন তার কাছ থেকে শুনে নেওয়া যাক তার পরিকল্পনা এবং ইচ্ছার কথা। আপনার জন্ম, পড়াশোনা, বেড়ে ওঠা সম্পর্কে যদি বলেন। প্রথমে আপনাদের চ্যানেলকে স্বাগত জানাই। আমার নাম তো আপনি বললেন আনিসুর রহমান, কিন্তু সবাই বিদেশ বলেই খ্যাত। তার পিছনে ছোট্ট একটা ইতিহাস আছে। আমি যখন মায়ের গর্ভে, তখন আব্বা মা তৎকালীন সময়ে ভারতবর্ষের সীমানা পার করা মানে বিরাট ব্যাপার ছিল, বিদেশ বলে। আব্বা মা বাংলাদেশ বেড়াতে গেছে সেই সময়। তো আমি যেহেতু মায়ের গর্ভে থাকা অবস্থায় বাংলাদেশ গেছিলাম, তারপরে বাড়িতে ফিরে যখন আমি ভূমিষ্ঠ হয়েছি, সবাই বলে বিদেশ ভ্রমণ করে এসেছি, ওই জন্য ওর নাম বিদেশ। এটা আমার বিদেশের নামের সিক্রেটটা এটা। আমার জন্ম কাউকে পড়াশোনা একেবারে বেসিক যেটা, সেটা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, ইংলিশ মিডিয়ামে। তারপর যে কোনো কারণে ওই স্কুল ছাড়তে হয়, সেটা কাউকে পড়া প্রি প্রাইমারি স্কুল। তারপর ক্লাস 5 থেকে 12 প্যারাচাপাদি হলিয়া উচ্চ বিদ্যালয়। তারপর গ্র্যাজুয়েশন তখন ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, শহীদুল্লাহ কলেজ ছিল, এখন যেমন স্টেট ইউনিভার্সিটি আন্ডারে আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তখন শহীদুল্লাহ কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ডানপন্থী রাজনীতি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কীভাবে যুক্ত হলেন? আমার যখন ছাত্র সময়, মানে 2007, 2006, 2008 এই সময়, তখন এই কলেজ এসএফআইয়ের দখল ছিল। আমার আব্বার একটা পরিচিতি এই এলাকাতে ছিল, এলাকাতে একটা ভালো পরিচিতি ছিল, আব্বাকে মানুষ মানত। তৎকালীন সময়ে তখন সবাই আব্বার পরিচিতিটাকে কাজে লাগানো, সেই জন্য আমাকে ইউনিট প্রেসিডেন্ট করে শহীদুল্লাহ কলেজ। সেই সময় থেকে প্রথম ডানপন্থী পরিবার, এবং আমি এই পরিবারের প্রথম ডানপন্থী। এই পরিবারের প্রথম ডানপন্থী তৃণমূলের থেকেই আমার শুরুয়াত। এটা আমার পরিবারের প্রথম, এবং দিকে দিকে ধাপে ধাপে আস্তে আস্তে কলেজটাও আমরা তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদ সিপি কংগ্রেস অ্যালায়েন্সে আমরা দখল করি। পরবর্তী পর্যায়ে তৃণমূল ছাত্র পরিষদে আমাদের আসা, তৃণমূল ছাত্র পরিষদ ক্ষমতায় আসা। এটা শহীদুল্লাহ কলেজ থেকেই আমার উৎপত্তি, আমার রাজনৈতিক হাতে খড়ি বলতে পারে। এবং তার পরবর্তী পর্যায়ে 2-3 বছর 4 বছর কলকাতাতে কাটিয়েছি, কলকাতাতে ব্যবসায়িক সূত্রে কাটিয়েছি। আবার 2016-তে নতুন করে এই ময়দানে আবার পদার্পণ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়া, ব্লকে 18তে নির্বাচিত হওয়া, ত্রিস্তরে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হওয়া। 21-এ দল মনে করেছে যে সংগঠনের কাজ ভালো করছে, পার্টি প্রেসিডেন্ট করেছে। 23-এ পার্টি আবার পঞ্চায়েত সমিতির সহসভাপতি করেছে, এবং আজকে এটা আমার বড় প্রাপ্তি। 5 বছরের সভাপতি থাকা অবস্থায় দল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে। দেগঙ্গার ভোটারদের কাছে আপনার কি কি প্রতিশ্রুতি থাকছে? আমার ইস্তেহার লিখিতভাবে মানুষের কাছে পৌঁছেছে, এবং ওই ইস্তেহারে প্রতিটা কথা যা আছে সবটা বাস্তব, এবং সবটা বাস্তবায়িত হবে। চাই সে মায়েদের বিশ্বনাথপুর হাসপাতালে মেটার্নিটি ওয়ার্ড, প্রসূতি বিভাগ হোক, ডায়ালিসিস ইউনিট হোক, কলসুর হাসপাতালের আধুনিকীকরণ হোক, চাকলা রায়পুর হাসপাতাল আধুনিকীকরণ হোক। আমার ইচ্ছা প্রচণ্ডভাবে আছে একটা ছোট আইসিইউ ইউনিট বিশ্বনাথপুরে রাখা, কৃষকদের জন্য তাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একটা হিমঘর, কোল্ড স্টোরেজ, প্রতিটা স্কুল। আমি যেহেতু নিজের শিক্ষা জগতের সঙ্গে জুড়ে আছি, দীর্ঘ 17 বছর মিশনারি শিক্ষা আন্দোলনের সঙ্গে আছি। আব্বা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, রহমতে আলম মিশন, আপনারা জানেন। 2009 থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, এবং 2017 সাল থেকে প্রতিষ্ঠানের সম্পাদক হিসাবে আজ 9 বছর কাজ করছি। তো আমি জানি যে আধুনিক শিক্ষার প্রয়োজন আছে,
সেই জন্য প্রতিটি স্কুলকে আধুনিক শিক্ষার আধুনিকীকরণ করার জন্য ডিজিটাল ক্লাসরুমের খুব প্রয়োজন আছে আজকের দিনে। টিএলএম এখন আলটিমেট না, এখন ডিজিটাল ক্লাসরুম প্রয়োজন। তো প্রতিটি স্কুল এবং মাদ্রাসাতে ডিজিটাল ক্লাসরুম এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা। একই সঙ্গে ব্যক্তিগত তহবিল থেকে এক কলে অ্যাম্বুলেন্সের পরিষেবা দেওয়া। কদমগাছিতে একটা বড় যন্ত্রণা আছে, ডাম্পিং স্টেশন, সেটাকে করা। এরকম একগুচ্ছ পরিকল্পনা রয়েছে, একগুচ্ছ পরিকল্পনা নিয়েই আমরা নেমেছি। এক কথায় দেগঙ্গাটাকে নিয়ে আমি নিজে স্বপ্ন দেখি, এই দেগঙ্গাটাকে কীভাবে সাজানো যায় তার স্বপ্ন দেখি, দেগঙ্গার মানুষকে নিয়ে স্বপ্ন দেখি। সেই স্বপ্নগুলো সবগুলো পূরণ করার ইচ্ছা আছে। বাড়ি বাড়ি প্রচার না কর্মী সভা, কোনটার ওপরে অগ্রাধিকার দিচ্ছেন? বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে দোয়া নেওয়া, আশীর্বাদ নেওয়া। ভোট প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব, অভূতপূর্ব। আমি নিজে জানতাম না, একেবারে দেগঙ্গা বিরাট বড় এরিয়া, আপনারা জানেন। এই প্রতিটা একেবারে খুব রুরালে যারা আছে, গ্রামের আভ্যন্তরীণে যারা আছে, সেখানকার মানুষ যে আমায় এইভাবে ভালোবাসে, আমায় স্নেহ করে আমার মায়েরা, আমি জানতাম না। আমি এবারে ভোট প্রচারে গিয়ে দেখতে পেয়েছি, মানুষের কাছ থেকে দোয়া আশীর্বাদ নিতে গিয়ে দেখতে পেয়েছি মানুষ কতটা ভালোবাসে। এটা বিরাট বড় প্রাপ্তি আমার। এই ভোটে মেজর ইস্যু কী বলে আপনি মনে করেন? বাংলাকে বাঁচানো। ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যের যারা বাসী, তারা তাদের গণতান্ত্রিক অধিকার, সংবিধানের যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, বাক স্বাধীনতা, খাদ্য স্বাধীনতা, বস্ত্র স্বাধীনতা, ধর্ম স্বাধীনতা, কর্ম স্বাধীনতা, প্রায় সব রাজ্য হারিয়ে ফেলেছে। 2-4টে রাজ্যে এই স্বাধীনতা আছে। বিহারও গত কয়েকদিন আগে বিহারের মানুষ তাদের স্বাধীনতা হারিয়েছে। বাংলার মানুষের এই স্বাধীনতা যাতে বজায় থাকে, এবারের নির্বাচনে এটাই মুখ্য বিষয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে ভাই ভাই, আমরা সবাই মিলেই এই দেশ, এইটাকে বিজেপি যে কোনো মূল্যে নস্যাৎ করতে চাইছে, শেষ করে দিতে চাইছে। এর বিরুদ্ধে এবারে নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 85টা প্রকল্পকে বাঁচিয়ে রাখার নির্বাচন। আগামী দিন বাংলা আরও উন্নততর সম্প্রীতির সৌহার্দ্যের বাংলা গড়ে তোলার নির্বাচন হচ্ছে 2026। আপনার প্রতিপক্ষ সম্পর্কে কিছু বলবেন? কিছু বলার নেই, মানুষ বিচার করবে, মানুষ বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার থেকে তুলে, মাটি থেকে তুলেছে, মাটি থেকে তুলে আজকে নাম, যশ, খ্যাতি সব দিয়েছে, সব। আমাদেরকেও তাই, আমিও যে ব্যতিক্রম তা নয়। আজকে আমি এখানে কি করে এসেছি? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মাটির থেকে তুলে আজকে মানুষের সামনে মুখ হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা বেইমানি করবে, তাদের বিচার মানুষ করবে। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যে ভোটার তালিকা থেকে অনেক বৈধ নাগরিক বাদ পড়েছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? অগণতান্ত্রিক, অসাংবিধানিকভাবে এই এসআইআর মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য হয়েছে। আমরা দেখে এসেছি যে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার তৈরি করে, কিন্তু কেন্দ্র সরকার তার ক্ষমতা প্রয়োগ করে ভোটার তৈরি করছে। এটা টোটালি অসাংবিধানিক, অগণতান্ত্রিক, এবং এর বিরুদ্ধেও বাংলার মানুষ এবার গর্জে উঠবে এবং এর বিরুদ্ধেই বাংলার মানুষ ভোট দেবে। এবার ভোটের অন্যতম একটা ইস্যু হবে এই এসআইআর। সার্বিকভাবে দেগঙ্গা বিধানসভার ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি সবার কাছে এটাই বলবো যে সবাই আমরা দেগঙ্গাবাসী, আমাদের মাটি আমাদের, দেগঙ্গার মাটি আমাদের। এই মাটিকে সুরক্ষিত রাখার দায়িত্ব, দায়বদ্ধতা আমাদের সবার। আপনি কোন রাজনৈতিক দল করেন, কি মতাদর্শের, সেটা সেকেন্ডারি, কিন্তু মেন বিষয় এটাই হচ্ছে যে আমরা দেগঙ্গাবাসী। এই দেগঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িকতার বীজ এই মাটিতে যাতে বপন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই দুটো দল, চাই সে বিজেপি হোক বা আইএসএফ, দুটোই সাম্প্রদায়িক দল। এই সাম্প্রদায়িকের দলের
আছে তার আগুনে যেন আমরা না ঝলসাই, এদিকটা আমাদের সকলের খেয়াল রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে উজাড় করে দিচ্ছে। নিশ্চিতভাবে কিছু হয়তো বাকি আছে, এখনো সবার মাথার উপরে ছাদটা করতে এখনো পারিনি, কিন্তু 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রাখার পরেও যে উন্নয়নটা যা হচ্ছে দিদিই করছে। এবং আগামী দিনেও যদি কারোর ঘর বাকি আছে, যদি কারোর পেনশন বাকি আছে, সেটা যদি কেউ করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে। তাই তার হাতটাকে শক্ত রাখতে হবে। সে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শক্ত হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি আমরা শক্ত করতে পারি, আগামী দিনে আমরা সুরক্ষিত থাকবো, আমাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে, আমাদের সংবিধান আমাদের যে মৌলিক অধিকার দিয়েছে সেই অধিকার সুরক্ষিত থাকবে। আমি সবার কাছে নিবেদন করব, এই নির্বাচন মনে করবেন না শুধু তৃণমূল লড়ছে, এই নির্বাচনকে আমাদের সকলে মিলে লড়ে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। এই দাবি আমি আপনাদের সকলের কাছে রাখি। আর আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তান আনিসুর রহমান বিদেশ ইভিএম মেশিনে 1 নম্বরে আছে। 1 নম্বরের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সম্প্রীতি এবং বাংলাকে রক্ষা করার প্রতীক, জোড়াফুলের প্রতীক। সেই প্রতীকে সকলে দোয়া আশীর্বাদ করবেন, এই প্রার্থনা আমার। ভোটে জিতে এলে কোন কাজকে অগ্রাধিকার দেবেন? সবার আগে বিশ্বনাথপুর হাসপাতালের পরিকাঠামোগত পরিবর্তন করা 1 নম্বর। 2 নম্বর শিক্ষার ক্ষেত্রে স্কুলগুলোর আধুনিকীকরণ করা। 3, প্রচুর মানুষ যারা জলের কষ্টে আছে, পিএইচির টাকাটাও কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে। নিশ্চিতভাবে প্রত্যেক ঘরে ঘরে যাতে জলটা পৌঁছে, সেই কাজটা করে। এটা পর 3টে কাজ আমি আপনাদের। জয় সম্পর্কে কতটা আশাবাদী আপনি? দেগঙ্গার মানুষ তো নির্ণয় করবে, যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, আমার হিসেবে এবারের জয়, এটা আমার আশা, আমার ভরসা, আমার বিশ্বাস। দেগঙ্গার রাজনীতি ইতিহাসে বিধানসভা নির্বাচনে সর্ববৃহৎ জয় আসতে যাচ্ছে।